ডিসিসিআই প্রেসিডেন্ট এবং ডিসিসিআই এর লিডারশিপকে এরকম একটা সময় উপযোগী আয়োজন করার জন্য। এবং আমি ধন্যবাদ জানাই কিনোট প্রেজেন্টার প্রফেসর ডক্টর হাসিব স্যারকে, যে এত চমৎকার একটা প্রেজেন্টেশন উনি দিয়েছেন। এবং আমাদের সরকারি খাতের কি করণীয় থাকবে, আমরা প্রযুক্তি কিভাবে পাবো, আমরা অর্থায়ন কিভাবে করব, বিনিয়োগের পদ্ধতি কি হবে, কৌশল কি হবে, এমন কোনো কিছু নাই যে উনি বাদ রেখেছেন। পুরো বিষয়টাকে এমনভাবে খুব অল্প সময়ে সহজভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আমি মনে করি যে এটা আমার জন্য ব্যক্তিগতভাবে একটা লেসন লার্নিং সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ প্রেসিডেন্ট ডিসিসিআই and keynote presenter for giving me the opportunity to learn about the semiconductor ecosystem and to realize what is our current position and what actually need to be done. আমাদের সাথে এখানে ম্যানেজিং ডিরেক্টর হাইটেক পার্ক জিএসএম জাফরুল্লাহ আছেন, এবং এখানে উপস্থিত আছেন ডক্টর নিয়াজ, যিনি আমাদের আজকে অতিথি বক্তা হিসেবে এসছেন ইউনাইটেড কিংডম থেকে। এবং আমি সামনে দেখতে পাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রির লিডাররা, বিশেষ করে আমাদের ইলেকট্রনিক্স শিল্পে যারা নেতৃত্ব দিয়েছে, দেশের সক্ষমতা তৈরি করেছে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেছে, বিশেষ করে ওয়ালটন, ভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক্স কোম্পানিগুলো, বেসিসের সাবেক প্রেসিডেন্ট এবং এফবিসিসি এর সাবেক ডিরেক্টর আলমাস কবির ভাই, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে শুভ বিকেল। আমি খুব দীর্ঘ বক্তব্য দিতে পারবো না, কারণ আমার সেমিকন্ডাক্টর এই টেকনোলজি সম্পর্কে জ্ঞান খুবই সীমিত, ফলে আমার বেশিক্ষণ বলা সম্ভব নয়। তবে এর প্রেক্ষাপটটা একটু বলতে পারি, কেন আমরা পোস্ট টেলিকমিউনিকেশন এবং আইসিটি মন্ত্রণালয় আমরা কেন সেমিকন্ডাক্টর নিয়ে আগ্রহী হলাম। আজ থেকে ৬-৭ বছর আগে আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড যেই সামিট হয়, সেখানে মাননীয় আইসিটি উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য সন্তান, আমাদের তারুণ্যের গর্ব জনাব সজীব ওয়াজেদ জয় ভাই আমাদেরকে সেই মিনিস্ট্রিয়াল কনফারেন্সে ওনার যে, আমি তো মনে করেছিলাম যে একটা ওয়েফার এনে দিছে এবং আসলে এরকমই, আমি সিরামিকের। সো যখন আসলে বক্তব্য দিচ্ছিলেন ডক্টর হাসিব স্যার, উনি যেভাবে করে মানে বর্ণনা দিচ্ছিলেন, বিষয়টা আমাদের কাছে সহজই মনে হচ্ছিল। তো আমার কাছে আসলে এই পিরিসটাই মনে হচ্ছে যে না, ওয়েফার এগুলো মনে হচ্ছে সব চিপ একের পর এক বসানো হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই কঠিন, সাথে করে নিয়ে এসছে। আমি 2 বছর আগে দিল্লি আইআইটিতে গিয়েছিলাম। সেখানে আমাকে দিল্লির আইআইটির ওদের একটা ক্লিন রুমের ডিরেক্টর, উনি আমাকে হোস্ট করেছিলেন, প্রফেসর। তো সেখানে আমি দেখেছিলাম যে তারা মোটামুটি 200-250 কোটি টাকা ব্যয় একটা ল্যাব সেট আপ করেছে, বেশ ভালোই, মানে যেখানে এই স্টেপগুলো আর কি তারা পার করছে। তো সেখানে আমাকে এরকম বড় একটা বস্তু দেখানো হয়েছিল, কিভাবে এটা আসলে এই ডিজাইনিং, ফ্যাব্রিকেশন, প্যাকেজিং এগুলো কিভাবে হয় ক্লিন রুমে। কিন্তু তার কয়েক মাস পরে আমি বুয়েটের আরেকজন খুব মেধাবী শিক্ষক ডক্টর নাদিমের সাথে আমি গেলাম এমআইটিতে, বোস্টনে। তখন আমি ন্যানো ল্যাবটা ভিজিট করলাম। সেখানে ন্যানো ল্যাবের ডিরেক্টর বললেন যে এটা $300 মিলিয়ন বাজেটের একটা ন্যানো ল্যাব। সেখানে গিয়ে আমার প্রবেশ করার পরে মনে হলো যে আমি কোনো সায়েন্স ফিকশন মুভির মধ্যে ঢুকে গেছি আমি নিজেই। কারণ যেটা হাসিব স্যার বলছিলেন, যে এটা মাইক্রোওয়েভ থেকে শুরু করে মিসাইল পর্যন্ত, মোবাইল ফোন থেকে শুরু করে স্মার্ট টেলিভিশন পর্যন্ত, প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে এই মাইক্রো এবং ন্যানো চিপের ব্যবহার হচ্ছে। এবং ভবিষ্যতে কি ব্যবহার হতে পারে সেটা আমি এমআইটি ল্যাবে দেখছিলাম, যেটা ওখানকার শিক্ষক গবেষকরা আমাকে প্রেজেন্ট করছিলেন। আমি কিছু কিছু বুঝতেছিলাম, কিছু কিছু বুঝতেছিলাম না। নাদিমকে জিজ্ঞেস করে করে আবার সেটা ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করছিলাম।
সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ওনারা বলছিলেন যে তোমরা মনে করছো যে তোমরা এখন পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়, তোমরা তো বেশ ভালোই আছো, কিন্তু তোমরা কি এটা কল্পনা করতে পারছো যে আগামী দিনের পোশাকের যে কাপড়গুলো তৈরি হবে সেগুলো হয়তো ন্যানো চিপ ব্যবহার করে তৈরি হবে? এখন যেরকম স্মার্ট ওয়াচে তোমার ঘড়িতে তুমি দেখছো কত ঘন্টা বসে আছো, তোমাকে অ্যালার্ম দিচ্ছে, ভাইব্রেশন দিচ্ছে, উঠে দাঁড়াও, হাঁটাহাঁটি করো, শরীরের জন্য ভালো হবে, কিংবা কত স্টেপ হাঁটছো সেটা তোমার ঘড়ি তোমাকে বলে দিচ্ছে। ইন্টারনেট অফ থিংস হয়তো মাটির গুণাগুণ যাচাই করছে বা টেম্পারেচার, ময়েশ্চারাইজার এগুলো মেজার করে দিচ্ছে, মেশিন লার্নিং সেগুলো রিড করছে, লার্ন করছে, এআই টুল সেগুলো অ্যানালিসিস করছে, ডেটা অ্যানালিটিক্স দিয়ে সেগুলো রেজাল্ট পাওয়া যাচ্ছে। হয়তো মেডিকেল, এগ্রিকালচার, হেলথ, এডুকেশন, কমার্স, ইনভেস্টমেন্ট প্রত্যেক জায়গায় একটা ডিসরাপশন ক্রিয়েট করছে এমএল, ডেটা অ্যানালিটিক্স কিংবা মেশিন লার্নিং, ইন্টারনেট অফ থিংস। কিন্তু ন্যানো চিপগুলো খুব অল্প দিনের মধ্যেই হয়তো ওই কাপড়ের মধ্যেই থাকবে, মানে কাপড় তৈরি হবে ন্যানো চিপ দিয়ে, যেটা হয়তো শরীরের টেম্পারেচার, হার্টবিট, এভরি মোমেন্ট তারা কাউন্ট করবে, সিগন্যাল পাঠাবে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনার শরীর, মন সবকিছু নিয়ন্ত্রণ করার সুযোগ থাকবে। একই রকমভাবে আমরা যেই চেয়ারে বসে আছি, যেই যেই ম্যাটেরিয়াল দিয়ে এই চেয়ারের সারফেসটা তৈরি, সেখানেও হয়তো ন্যানো চিপ ব্যবহার করা হবে, এবং এগুলো যে খুব দ্রুতই হবে সেগুলো কিন্তু আমি এমআইটির ল্যাবে গবেষকদের গবেষণার তথ্য উপাত্তগুলো যখন প্রেজেন্ট করছিল তখন দেখছিলাম। ফলে আমরা বুঝতে পারছি কেন ডক্টর হাসিব যেটা বললেন, ম্যাকেনজি রিপোর্ট অনুসারে এখন যদি $600 বিলিয়ন মার্কেট সাইজ হয় ওভারঅল সেমিকন্ডাক্টরের, তাহলে এটা আগামী 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। তার মানে এই আজকে সাংবাদিক বন্ধুদের ভিডিও ক্যামেরা থেকে শুরু করে, স্টিল ক্যামেরা থেকে শুরু করে আমাদের হাতের মোবাইল ফোন সব কিছুতে চিপ লাগছে, এবং এটার ব্যবহার যত বাড়বে তত এই চিপের চাহিদাও বাড়বে। তারপরে বহুমুখী ব্যবহার, মানে মোবাইল ফোন ক্যামেরাতেই শুধু নয়, মিসাইল বা মাইক্রোওয়েভে নয়, শরীরের জামার মধ্যে কিংবা সোফার সারফেসের ওই ম্যাটেরিয়ালের মধ্যে যখন চিপ ব্যবহার করা শুরু হবে তখন আমরা উপলব্ধি করতে পারছি যে সত্যি এটা কিন্তু 30 সালের মধ্যে $1 ট্রিলিয়ন মার্কেট ছাড়িয়ে যাবে। খুব বাস্তব ভিত্তিক কিছু বিষয় এখানে ডক্টর হাসিব স্যার তুলে ধরেছেন। আমি অ্যাপ্রিসিয়েট করি যে আমরা যদি শুধুমাত্র স্বপ্ন আর কল্পনার মধ্যে ডুবে যাই, আমরা কিন্তু হারিয়ে যাব, পথ হারিয়ে ফেলবো। আমাদের ঠিক যেরকম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে 2008 সালের 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশে একটা ভিশন দিয়েছিলেন, ভিশনের পরে 2009 সালে আইসিটি একটা পলিসি তৈরি করে মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই একটা মিশন স্টেটমেন্ট দিয়েছিলেন, অ্যাকশন প্ল্যান দিয়েছিলেন, এবং সাথে একটা টাইম ফ্রেম দিয়েছিলেন, এবং জবগুলো ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন। 306টা করণীয় দিয়েছিলেন। যেরকম 2010 সালে আমরা আইসিটি সাবজেক্টটা আমরা সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি লেভেলে আমরা কারিকুলামে অন্তর্ভুক্ত করলাম। আমরা গত 15 বছরে 13,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করলাম। আমরা যেরকম হাইটেক পার্ক অথরিটি ল তৈরি করলাম 2010 সালে, ইউনিয়ন পর্যায়ে ইনফরমেশন সার্ভিস সেন্টার স্থাপন করলাম। আমরা 2G থেকে 3G, 4G, এখন 5G টেস্টিংয়ে গেলাম। আমাদের ইন্টারনেট ব্রডব্যান্ড আমরা ঢাকা, রাজধানীর বাইরে চট্টগ্রাম, তারপরে জেলা, তারপরে উপজেলা, তারপরে ইউনিয়ন, এখন চর, পাহাড়, দ্বীপ পর্যন্ত চলে গেলাম। এই যে ধাপে ধাপে যাওয়াতে ইন্টারনেট ব্যবহারকারী 50 লাখ থেকে আমরা 13 কোটিতে উন্নীত করতে পারলাম। আমরা 2-2.5 কোটি মোবাইল ফোন ব্যবহারকারীকে আমরা 19 কোটিতে নিয়ে গেলাম। আমরা বিদ্যুৎ ব্যবহার, যেখানে সুযোগ ছিল মাত্র 40% মানুষের, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুৎ ব্যবহারের সুযোগ করে দিলেন। যার ফলে কি হলো, ওয়ালটন, ভিশন, যমুনা তারা কিন্তু এই যে ইলেকট্রনিক্স শিল্প নতুন উদ্যোগ গ্রহণ করার সাহস পেল। যদি আজকে শতভাগ ঘরে বিদ্যুৎ না থাকতো, যদি আমাদের পারচেস ক্যাপাসিটি না বাড়তো, তাহলে তো বছরে যে কত মনে হয় ফ্রিজ বিক্রি হয় 32 লাখ ইউনিট, 32 লাখ রেফ্রিজারেটর বিক্রি হয় বাংলাদেশে। আমরা ওয়ালটনের মার্কেট শেয়ার সবচেয়ে বেশি, অ্যাবাভ 90 মেবি অর নিয়ার অ্যাবাউট।
এইটা যদি আপনি চিন্তা করেন, যদি ইম্পোর্ট করতে হতো 32 লাখ রেফ্রিজারেটর, আই থিঙ্ক মানে নিয়ার অ্যাবাউট $1 বিলিয়ন আমাদের দেশের বাইরে চলে যেত। তারপরে তো স্মার্ট টেলিভিশন, স্মার্টফোন যদি বলি, 17টা কোম্পানি এখন মোবাইল ফোন। পরশুদিনই তো বসছিলাম আপনাদের সাথে, সিম্ফনি, ওয়ালটন, ইভেন স্যামসাং। আমার স্যামসাং S24 অ্যাসেম্বলড ইন বাংলাদেশ। আজকে থেকে 10 বছর আগে কল্পনা করা যায় নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে ম্যানুফ্যাকচার্ড ইন ভিয়েতনাম। এখন আমাদের ওই যে ম্যানুফ্যাকচার্ড ইন ভিয়েতনাম, কোন কোন কম্পোনেন্ট কোন কোন স্তরে আসলে তাদের সক্ষমতা বৃদ্ধি হওয়ার ফলে কোর কম্পোনেন্টগুলো ভিয়েতনামে তৈরি হচ্ছে আর খুচরা যন্ত্রাংশগুলো বাংলাদেশে আসছে, তারপর এখানে অ্যাসেম্বল হচ্ছে। সো হাসিব ভাইয়ের কিন্তু পুরো প্রেজেন্টেশনে চমৎকার করে সেই স্টেপগুলো আইডেন্টিফাই করে দিয়েছেন, আমাদের দুর্বলতাগুলোকে আইডেন্টিফাই করে দিয়েছেন, সম্ভাবনা এবং সমাধানের পথও দেখিয়েছেন। তো আমি বলতে চাচ্ছি এই জন্যেই, একটা পলিসি সাপোর্ট একটা ইন্ডাস্ট্রিকে কিভাবে গড়ে তুলতে পারে তার একটা ছোট্ট উদাহরণ। 2015 সালের 6 আগস্ট আমাদের ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করছিলেন। আমরা সেখানে ওই কয়েক বছরে অর্থাৎ 9 থেকে 15 পর্যন্ত আমাদের এগিয়ে যাওয়ার যে গল্পগুলো তুলে ধরছিলাম, সেখানে খুব প্রাউডলি আমরা বলছিলাম যে আমরা হাইটেক পার্ক স্থাপন করেছি, সেখানে 12 ধরনের ফাইন্যান্সিয়াল প্যাকেজ ইন্ট্রোডিউস করেছি, আমাদের আইটিএস সেক্টরে আমরা $1 বিলিয়ন রপ্তানি তখন করা শুরু করেছি। মানে কারণ তখন আপনার ধরেন তখন $500 মিলিয়ন হবে, মানে নিয়ার অ্যাবাউট, কারণ আমরা টার্গেট করেছিলাম 18-র মধ্যে $1 বিলিয়ন যাব, মিশন 1 বিলিয়ন। এগুলো আমরা তুলে ধরছিলাম যে আপনি যে আইটিএস সেক্টরের উপরে আপনার কর্পোরেট ট্যাক্স এক্সামশন দিয়েছেন, তার বেনিফিট আমরা পাচ্ছি। তো আমাদেরকে একটা লম্বা সময় দেন, 5 বছর বা 10 বছর, যাতে আমাদের এই সেক্টরটা আরো গ্রো করে। তো প্রত্যেকটা আমরা অর্জনগুলো দিচ্ছিলাম, উনার লক্ষ্যগুলো দেখছিলাম এবং অর্জনের পথগুলো মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয় বলছিলেন। শেষে আমরা বললাম, তখন হয়তো আমরা 2 কোটির মতো মোবাইল ফোন আমদানি করতাম, মানে প্রতি বছর বিক্রি হতো, 5-10 লাখ রেফ্রিজারেটর বিক্রি হতো, এরকম 500,000 সম্ভবত টেলিভিশন মানে বিক্রি হতো এলইডি, আর আপনার কম্পিউটার ল্যাপটপ 1-2 লাখ বিক্রি হতো, এরকম। তো ওই সময়ের স্ট্যাটাসগুলো দিচ্ছিলাম আমরা খুব প্রাউডলি। বলা শেষে, মিটিং শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আমি এতে খুশি না। উনি বললেন যে আমি আমদানিকারক দেশ থেকে আমি রপ্তানিকারক দেশে পরিণত হতে চাই। তো এর জন্য কি করতে হবে সেই চ্যালেঞ্জটা মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়কে দিলেন এবং মিটিং শেষে কিন্তু উপদেষ্টা মহোদয় চ্যালেঞ্জটা নিলেন। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, 15 পরে 16-17 অর্থ বছরে তখন এনবিআর এর চেয়ারম্যান ছিলেন নজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব। অর্থমন্ত্রী ছিলেন মরহুম আমাদের শ্রদ্ধেয় আবুল মাল আব্দুল মুহিত স্যার, তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয়। আমরা গণভবনে আমাদের এই যে সেই সময় ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি যারা লিডার, তাদের সাথে কথা বলে, এখন স্টার্ট আপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সামি তখন বেসিসের ইডি ছিলেন। তো আমরা সবাই মিলে বসে বাংলাদেশের চাহিদা কি, অ্যাসেম্বলিং প্ল্যান করার জন্য কোন কোন সাপোর্টগুলো দরকার এবং কিভাবে জাপান, তারপরে কোরিয়া, তারপর চায়না এবং রিসেন্ট মানে 10-15 বছরে কিভাবে ভিয়েতনাম এগিয়ে আসলো, এগুলো সব স্টাডি করে দেখলাম 94টা কম্পোনেন্টের উপরে যদি ইম্পোর্ট ডিউটি কমিয়ে দেওয়া হয়, কোথাও ছিল 80%, কোথাও ছিল 30%, কোথাও ছিল অ্যাবাভ 100% ইম্পোর্ট ডিউটি এই খুচরা যন্ত্রাংশের ওপরে, তাহলে কিন্তু আমাদের দেশের এবং বিদেশের বিনিয়োগকারীরা এই মোবাইল ফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ডিভাইস অ্যাসেম্বলিং প্ল্যান্ট হয়তো স্থাপনের দিকে উৎসাহী হবে। এবং সত্যি তাই হলো। 16-17 অর্থ বছরে আমরা বাজেটে এটা পেলাম। আপনি খেয়াল করে দেখবেন 17-র পর থেকে 24 পর্যন্ত 17টা আমাদের মোবাইল অ্যাসেম্বলিং প্ল্যান্ট দেশের এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি মিলিয়ে। এবং বাংলাদেশে এখন 98% মোবাইল ফোন যেগুলো ব্যবহার হয় সব কিন্তু মেড ইন বাংলাদেশ। প্রায় 50,000-এর উপরে কর্মসংস্থান তৈরি হয়েছে। তো আমার পয়েন্টটা হচ্ছে, এখন নেক্সট স্টেপ, এই মোবাইল ফোন, এই ইলেকট্রনিক্স সামগ্রী
ডিজিটাল ডিভাইস, কম্পিউটার, এগুলোর পেছনে আমাদের এই ভ্যালু চেইনটা আরও শক্তিশালী করতে গেলে, এক্সপোর্ট আর্নিংটাকে বাড়াতে গেলে আমাদের এই এখন হাই এন্ডের সফিস্টিকেটেড টেকনোলজি থেকে মনোযোগ দিতে হবে। তো আমি একমত, এখানে আমাদের চিপ ডিজাইনিং ক্যাপাসিটি বিল্ড আপের জন্য যে 4টা কোম্পানি এখন কাজ করছে, মোটামুটি প্রায় 1 থেকে 1,500 মেধাবী ইঞ্জিনিয়ার কাজ করছে। আমাদের উল্কা সেমাই এবং নিউরাল সেমিকন্ডাক্টর, তারপরে আরেকটা প্রাইম সিলিকন, আরেকটা হচ্ছে ডিএসআই। তো এই 4টা কোম্পানি ভালো করছে, আমি সবার সাথেই নিয়মিত যোগাযোগ করি। এর সাথে আমি দেখেছি হাসিফ স্যার যেটা বলেছেন যে আমাদের অ্যাসেম্বলিং অ্যান্ড প্যাকেজিং, এই জায়গাটাতে আমরা নজর দিতে চাই। আমি আশা করব আমাদের এই 4টা স্টার্ট আপ, তাদের যে হেল্পটা লাগবে, ইতিমধ্যে হাসিফ স্যার বলেছেন, তাদের ইনসেন্টিভস, তাদের কিছু পলিসি সাপোর্ট, কিছু ইকুইটি ইনভেস্টমেন্ট, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সরকার সহযোগিতা করার জন্য আমরা আন্তরিক। এবং মাননীয় আইসিটি উপদেষ্টা, আমি যেটা বলছিলাম যে ডিজিটাল ওয়ার্ল্ড মিনিস্ট্রিয়াল কনফারেন্সে বলেছিলেন আজ থেকে 7 বছর আগে যে আগামী 20 বছরে 4টা এরিয়াতে আমাদের মনোযোগ দিয়ে ক্যাপাসিটি বিল্ড করতে হবে। আমি সবসময় বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মাইক্রোচিপ ডিজাইনিং, রোবোটিক্স অ্যান্ড সাইবার সিকিউরিটি। আজকে 24 সালে এসে আমরা উপলব্ধি করতে পারছি, যখন ChatGPT 4.0 ইন্ট্রোডিউস হয়ে গেছে, তখন কিভাবে এখন টেক্সট টু অ্যানিমেশন, ভিডিও টু টেক্সট, এমনকি প্রোগ্রামিং পর্যন্ত এআই করে দিচ্ছে। একই রকমভাবে সেমিকন্ডাক্টর নিয়ে এখন কিন্তু পুরো বিশ্বে একটা অঘোষিত লড়াই চলছে। তো এই সব কিছু মিলিয়ে আমরা আমাদের চিপ ডিজাইনিং ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য আমরা এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি প্রজেক্টের আওতায় আমরা টার্গেট করেছি 1 লক্ষ আমরা মানে তরুণী ইঞ্জিনিয়ারদেরকে আমরা গড়ে তুলব এই ফ্রন্টের টেকনোলজিতে। হায়ার অ্যান্ড ট্রেনিং যেই প্রোগ্রাম আছে আমাদের হ্যাট, সেখানে আমরা মাইক্রোচিপ ডিজাইনিং, এআই এক্সপার্ট, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, ক্লাউড কম্পিউটিং, এই এরিয়াগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সহ 40টা বিশ্ববিদ্যালয়ে আমাদের কথা হচ্ছে এবং চুক্তি হয়ে গেছে, ট্রেনিংও শুরু হয়ে গেছে। ইন্ডাস্ট্রির চাহিদা অনুসারে আমরা তাদের রিকোয়ারমেন্ট অনুসারে ট্রেনিং ডিজাইন করছি, আমরা ট্রেনার সিলেক্ট করছি এবং তাদেরকে আমরা তৈরি করে সেই কোম্পানিগুলোকে হস্তান্তর করছি। ঠিক যেভাবে হাসিফ স্যার বর্ণনা দিলেন যে ফিলিপিন্স, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্ডিয়া, তারা যে ওভারহেড কস্টটা কমিয়ে দিচ্ছে, কোথাও 10%, কোথাও 25% কোম্পানিগুলোর, ঠিক একই স্ট্র্যাটেজি আমরা দেখেছি খুব কার্যকর হবে বাংলাদেশের জন্য, যেটা আমরা অগমেটিক্সে করেছিলাম। খুব ইউনিক টাইপের একটা ওয়ার্কফোর্স ওদের প্রয়োজন ছিল আজ থেকে 7-8 বছর আগে। আমি এই গত সপ্তাহে শুনলাম নোমান ভাই বলছিলেন যে এই মাত্র 8-10 জন নিয়ে শুরু করেছিল ঢাকায়, আজকে 1400 ছেলে মেয়ে কাজ করছে এই হেলথ টেক অগমেটিক্সে, 2000 ছেলে মেয়ে কাজ করছে ইন্ডিয়াতে, প্রায় 200 ছেলে মেয়ে কাজ করতেছে সিলিকন ভ্যালিতে। তার মানে একটা হেলথ টেক মানে স্টার্ট আপ একটু সহযোগিতা পাওয়াতেই তারা কিন্তু তাদের মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে এত বড় কিন্তু একটা অপারেশন ঢাকায় এস্টাবলিশ করতে পারলো। তো আমার কাছে মনে হয় যে আমরা সেমিকন্ডাক্টর পলিসি একটা যদি প্রণয়ন করতে পারি, ঠিক প্রেজেন্টেশনে কিন্তু আমাদের ডক্টর হাসিফ স্যার মোটামুটি একটা আউটলাইন দিয়েই দিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে যে এটাকেই যদি আমি পলিসিতে কনভার্ট করি, এবং নাদিম আমার কাছে একটা আরেকটা প্রেজেন্টেশন দিয়েছে, আমি ওকে নিয়ে গিয়েছিলাম আরেকবার। ইএস নামে একটা কোম্পানি আছে আমাদের বাংলাদেশের, একজন আপনি চিনবেন হয়তো, নামটা ভুলে গেছি। সেদিন জব্বার ভাই আমার সাথে ছিলেন, সাথে এই যে ডিবিএল গ্রুপের চেয়ারম্যান। সো গ্লোবাল ফাউন্ডারিতে গেছিলাম, রাইট, আপনি ছিলেন ওদিন। সো ওরা কিন্তু আমাদের আগ্রহ প্রকাশ করেছে। আমি গত মাসেও কয়েকজনের সাথে মিটিং করেছি, আমেরিকা থেকেও একটা টিম এসেছিল। সো আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি অন্ততপক্ষে 50,000 ছেলে মেয়েকে আমরা চিপ ডিজাইনার হিসেবে তৈরি করতে পারি, কারণ আমি জানি এটা হয়তো মানে এনডিএ থাকার কারণে, নন
নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকার কারণে আমাদের 4টা স্টার্টআপ বলতে পারবে না, কিন্তু আমি জানি যে বিশ্ববিখ্যাত স্যামসাং, অ্যাপেলের মতো অনেক কোম্পানির চিপ ডিজাইন বাংলাদেশে ঢাকায় বসে আমাদের মেধাবী ছেলেমেয়েরা করে। এটা আপনারা জানেন যে স্যামসাং এর R&D সেন্টারও কিন্তু আমাদের বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, কুয়েট, চুয়েটের যারা আমেরিকায় গিয়েছিল, ভালো জায়গায় চাকরি করতো, সেখান থেকে ফিরে এসে ঢাকায় কিন্তু স্যামসাং এ তারা কাজ করছে, ওয়ালটনে কাজ করছে, R&D সেন্টারে কাজ করছে। সো এই জায়গাটা থেকে আমাদের একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে এবং আমরা রিসার্চ ইনোভেশনে আরো মনোযোগ দিচ্ছি, স্টার্ট আপে মনোযোগ দিচ্ছি। সো একদিকে হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপ করা। সো এই 1 লাখ যে হাই এন্ডের ওয়ার্কফোর্স আমরা তৈরি করব, তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটা টার্গেট নিয়ে, যে আগামী 5 থেকে 10 বছরের একটা টার্গেট নিয়ে 50,000 একটা পুল অফ ট্যালেন্ট অন মাইক্রোচিপ ডিজাইনিং, এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু পুরো বিশ্ব তখন বাংলাদেশমুখী হবে। এবং পাশাপাশি আমাদের ল্যান্ড এবং যদি রেডিমেড ফ্যাসিলিটিস লাগে, এটা আমরা হাইটেক পার্ক থেকে দেবো, এই কারণে হাইটেক পার্কের ম্যানেজিং ডিরেক্টর এখানে এসেছেন। আর পাশাপাশি ইকুইটি ইনভেস্টমেন্টের জায়গায় ম্যাচিং ফান্ড আমরা চেষ্টা করছি যে বাজেটে সরাসরি যেরকম স্টার্ট আপে রাখা ছিল 100 কোটি করে, এখন কিন্তু আমরা ইউটিলাইজ করা শুরু করেছি। কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কেউ যদি আসে, যে কেউ যদি $1 বিলিয়ন ইনভেস্ট করতে চায় দেশের কিংবা বিদেশি, সাথে যাতে আমরাও $500 মিলিয়ন কিংবা $100 বিলিয়ন দিতে পারি, সেরকম একটা ম্যাচিং ফান্ড দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো। এটা আমি DCCI কে ধন্যবাদ দিই। আপনারাও যদি সাথে সাথে বলেন তাহলে একটা বড় ধরনের একটা কিন্তু ডিসরাপশন আমরা ক্রিয়েট করতে পারবো ইন্ডাস্ট্রিতে। পাশাপাশি স্টার্টআপ বাংলাদেশ থেকে নতুন কোনো স্টার্টআপ ডিজাইনিং ফার্ম তারা যদি আসে, আমরা কিন্তু সেখানে ইকুইটি ইনভেস্ট এখনই করতে পারবো $1 মিলিয়ন পার রাউন্ড। তো ইতিমধ্যে কিন্তু প্রায় আমরা 120 কোটি টাকার মতো বিনিয়োগ করেছি 50টা মতো কোম্পানিতে। আমাদের টার্গেট আছে আগামী 5 বছরে আরো 500 কোটি টাকা বিনিয়োগ করা আরো 100 কোম্পানিতে। আমাদের 2000 কোটি টাকা, এটা কি বলে, অথরাইজড ক্যাপিটাল আছে এই কোম্পানির। প্রয়োজন হলে আরো আমরা নিতে পারবো প্রধানমন্ত্রীর কাছ থেকে। কিন্তু আমাদের উদ্যোক্তা দরকার, সাহসী উদ্যোক্তা দরকার, মেধাবী উদ্যোক্তা দরকার। পাশাপাশি আমাদের এইজ প্রজেক্টের আওতায় আমরা 20টা RIC করছি। আপনারা শুনে খুশি হবেন, আমরা কিন্তু MITর সাথে IC ডিভিশনের পার্টনারশিপে আমরা $10 মিলিয়ন খরচ করে বুয়েটের ক্যাম্পাসে আমরা একটা অত্যাধুনিক ন্যানো ল্যাব করছি। এখন এই মুহূর্তে $300 মিলিয়ন খরচ করে আমাদের ল্যাব সেট আপ করার সক্ষমতাও এই মুহূর্তে নাই, কিংবা প্রয়োজনীয়তাও নাই। এটা ডক্টর হাসিব স্যার কিন্তু তার প্রেজেন্টেশনে বলেছেন যে কোনটা কখন কখন করতে হবে, স্টেপ বাই স্টেপ যেতে হবে, একবারে না। এটা 20 বছরের একটা জার্নি, এটা বলেছেন উনি। এটা একটা ম্যারাথন, এটা স্প্রিন্ট না, 100 মিটার না। আমি তো 8.5 কিলোমিটারের মিনি ম্যারাথন করেছি, সো জানি এটা কত কঠিন ম্যারাথন দৌড়ানো। সো এটা আমরা যদি মিনি ম্যারাথনও ধরি তাহলে এটা 20 বছরের ব্যাপার, আর যদি ফুল লেন্থ ম্যারাথন হয় তাহলে এটা 40 বছরের ব্যাপার। কারণ তাইওয়ান, জাপান, কোরিয়া, তারা কিন্তু, ইভেন মালয়েশিয়া দেখলেন 72 সালে ইন্টেলের ভাইস প্রেসিডেন্টের গাড়ি কাদায় আটকে গেছিল। সো এটা 50 বছরের ব্যাপার। তো আমরা এখন থেকে যদি শুরু না করি তাহলে আরো পিছায় যাব। তো যাই হোক, আমি এই আশ্বাসগুলো দিয়ে আপনাদের কাছে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদের যে টার্গেট 41 সালে স্মার্ট বাংলাদেশ, সেটা কিন্তু সম্পূর্ণ একটা নলেজ বেসড স্মার্ট বাংলাদেশ, একটা স্মার্ট ইকোনমি, স্মার্ট জেনারেশন, স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্টের উপরেই কিন্তু দাঁড়াবে হচ্ছে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ দাঁড়াবে কিন্তু স্মার্ট প্রাইভেট সেক্টরের সহযোগিতায়। আপনি গত 15 বছরে ডিজিটাল বাংলাদেশে যা কিছু অর্জন দেখছেন, সরকারের পলিসি সাপোর্ট, সরকারের ফ্যাসিলিটেশন, আর বাকিটা কিন্তু এই ফ্যাসিলিটেশনের কারণে প্রাইভেট সেক্টর গ্রো করেছে। বেসিসের মেম্বার কয়টা ছিল 15 বছর আগে? বাক্য ছিলই না। আজকে দেখেন ই-ক্যাব, ই কমার্স, সফটওয়্যার, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, এই সবগুলো মিলিয়ে ফ্রিল্যান্সিং, টেকনোলজি বেসড একটা ইকোসিস্টেম কিন্তু আমরা 15 বছর করতে পেরেছি। এই ফাউন্ডেশনের উপরেই আমার বিশ্বাস যে আগামী 17 বছরে সেমিকন্ডাক্টর হতে পারে আমাদের যে আলটিমেট টার্গেট $50 বিলিয়ন এক্সপোর্ট করা বাই 2041, সেখানে $10 বিলিয়ন অ্যাটলিস্ট আমরা সেমিকন্ডাক্টর থেকে কিন্তু
আমরা এক্সপোর্ট আর্ন করতে পারি, খুব সহজে করতে পারি। তো তার জন্য প্রথমে পলিসি, তারপরে গভর্নমেন্টের ফান্ডিং, অ্যান্ড দেন আমি বলবো বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোসিস্টেম। তো তার জন্য 20টা আরআইসি হচ্ছে, ইনকিউবেশন সেন্টার হচ্ছে, ন্যানো ল্যাব হচ্ছে, রিসার্চ ইনোভেশন সেন্টার হচ্ছে। আর পাশাপাশি আমরা আশা করব যে বুয়েটে যেরকম ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, একই রকমভাবে এই ফ্রন্টিয়ার টেকনোলজিসগুলো নিয়ে আমাদের আরও 150টা বিশ্ববিদ্যালয় যেন কোর্স কারিকুলামগুলো ওপেন করা হয়, রিসার্চ ল্যাবগুলো সেট আপ করা হয়, তবেই কিন্তু আমাদের গভর্নমেন্ট এই পলিসি সাপোর্টগুলো কাজে দেবে, না হলে পারে কিন্তু কাজে দেবে না। এই কারণে ইন্ডাস্ট্রি, একাডেমি অ্যান্ড গভর্নমেন্টের একটা এক টিম স্পিরিট নিয়ে কাজ করা প্রয়োজন। সো আজকে আমাদের দেখছেন এই টেবিলে আমরা কিন্তু গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া একসাথে হয়েছি, এবং আমার বিশ্বাস যে আমরা 41 সাল নাগাদ গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া একসাথে মিলে যদি কাজ করি, তাহলে অবশ্যই আমরা 41 সাল নাগাদ বঙ্গবন্ধুর স্বপ্নের একটি বৈষম্যমুক্ত সোনার বাংলা আধুনিক রূপ, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সবাইকে ধন্যবাদ। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার, তাহলে আপনি একটু আমাকে এটা পলিসিতে কনভার্ট করে দেন, ইমিডিয়েটলি আমি ক্যাবিনেটে দেই, মানে অ্যাডভাইজার উড বি মাচ মোর, মানে সো হ্যাপি। আমার একটা ছোট উপহার আছে।